অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে চাই। মাত্র 7 দিনে উনি 600 হেক্টর জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছেন। এর আগে মমতার সময় অনুপ্রবেশকারীরা দলে দলে আসতো, এখন অনুপ্রবেশকারীরা দলে দলে পালিয়ে যাচ্ছে। অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার করা হচ্ছে। আর কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন। शुभेंदु अधिकारी जी को बधाई देना चाहता हूं कि 7 ही दिन में उन्होंने 600 हेक्टर भूमि बीएसएफ के हाथ में सौंपने का काम कर दिया। और आज अखबारों में देख रहे हैं कि पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলায় বিজেপি সরকার আসার পরেই সীমান্তে বিএসএফ কে জমি, অনুপ্রবেশ বন্ধে বিএসএফ কে জমি পশ্চিমবঙ্গ সরকারের। জলপথে সীমান্তে টেকনোলজির সাহায্য নেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা অমিত শাহ। আর কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। हमारी सुरक्षा घिरी सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंसिंग। भौगोलिक परिस्थिति तो हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद से बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है। ये फेंसिंग पूरी होते ही घुसपैठ की प्रक्रिया बहुत बड़ी मात्रा में रोकने में हम सफल हुए। फिर उनको जंगल मार्ग और नदी नालों से ही आने का रास्ता बचेगा, जिसकी तकनीकी फेंसिंग हम लगाने के लिए भी साइमल्टेनियसली बहुत स्पीड के साथ काम कर रहे हैं। तो आने वाले दिनों में बीएसएफ के जवानों के पराक्रम, साहस और कर्तव्य निष्ठा के कारण पूरी बॉर्डर सुरक्षित होने जा रही है और इसमें भारत सरकार तकनीक का भी सहारा लेकर आपकी मदद में जरूर खड़ी रहेगी। इसके लिए हम पूरा प्रबंध कर रहे हैं। অনুপ্রবেশে জিরো টলারেন্স রাজ্য সরকারের। রাজ্যে এ পর্যন্ত আটক 386 জন অনুপ্রবেশকারী। সর্বাধিক আটক বসিরহাট পুলিশ জেলায়, আটক 335 জন। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন। সায়ন্তন, এখনো পর্যন্ত কোথায় কতজন আটক হয়েছেন, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, একেবারে অনুপ্রবেশ নিয়ে যে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যেটা জানিয়েছেন যে এতদিন পর্যন্ত সিএএকে পুরোপুরি এখানে কার্যকর করা হয়নি এবং সেই কার্যকর কিন্তু তিনি করে দিয়েছেন। অর্ডার জারি হয়ে গেছে এবং তার পাশাপাশি আমরা জানি হোল্ডিং সেন্টার বিভিন্ন জেলাতে, হোল্ডিং যে সেন্টার সেই সেন্টার তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই তিনি স্পষ্ট করেছেন যে কেন্দ্রের আইন অনুযায়ী
অনুপ্রবেশকারীদের ধরা হবে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং বিএসএফের থেকে সেই ব্যক্তিকে কিন্তু ডিপোর্ট করা হবে। সেই প্রক্রিয়া আমরা জানি শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত 386 জন যাদেরকে এখনও পর্যন্ত আটক করা হয়েছে রাজ্যের তরফ থেকে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে দিয়ে রাখি, সেখানে বসিরহাট, সেই বসিরহাট পুলিশ জেলাতে 3টে রয়েছে হোল্ডিং সেন্টার। তার মধ্যে রয়েছে তেঁতুলিয়া, পাথরসাটি, চারঘাট ফ্ল্যাট সেন্টার এবং সুভাষনগর ফ্ল্যাট। এই 3টে যে সেন্টার রয়েছে বা যে হোল্ডিং সেন্টার, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 335 জন অর্থাৎ 386 জনের মধ্যে 335 জন এখানেই কিন্তু আটক হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে 148 জন পুরুষ, মহিলা রয়েছেন 99 জন, শিশু রয়েছেন 88 জন। পরের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোলায় রয়েছে এই মুহূর্তে 19 জন অনুপ্রবেশকারী, প্রত্যেকেই পুরুষ। দক্ষিণ দিনাজপুরে 8 জন, মালদায় 9 জন, বনগাঁতে দেখা যাচ্ছে 1 জন, বারাসাত পুলিশ জেলায় 3 জন, কোচবিহারে কিন্তু 2 জন, জঙ্গিপুরের ক্ষেত্রে 2 জন, কৃষ্ণনগরে 1 জন এবং বারুইপুর পুলিশ জেলাতে 5 জন, সুন্দরবন পুলিশ জেলায় 1 জন। যাচ্ছে যে এই যে অনুপ্রবেশের বিষয় একেবারে জিরো টলারেন্স থেকে এই পদক্ষেপগুলোতে অনেকটা স্পষ্ট। ধন্যবাদ সায়ন্তন। আর এখান থেকে আরো আলোচনা করব। নিউজরুম থেকে আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত রয়েছে। দেবারতী, যেটা গত 15 বছরের সরকার করে দেখাতে পারলো না, সেটা বর্তমানে বিজেপি সরকার এসে কয়েকটা দিনের মধ্যে করে দেখালো, অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় হয়। এটা বলার আগে একটা তথ্য এখানে দিয়ে রাখতে চাইবো তোমাকে, যে 2023-এর 11ই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টকে জানালো যে পশ্চিমবঙ্গ সরকার ভূমি অধিগ্রহণ আইন 2013 সেটা গ্রহণই করেনি, যে আইনটি জনস্বার্থে জমি অধিগ্রহণের অনুমতি দেয়। আবার বলছি, তৎকালীন রাজ্য সরকার 2013-র যে ভূমি অধিগ্রহণ আইন সেটা গ্রহণ করেনি। 2023-এর 11ই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টে এমনটা জানিয়েছিল। সুপ্রিম কোর্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাখিল করা 2023-এর ওই হলফনামায় পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত বরাবর বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণে যে দেরি হচ্ছে তার অন্যতম কারণ বলা হয়েছিল তৃণমূল সরকারের এই ভ্রান্ত নীতি এবং তাদের, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা সেই সময় মনে করেছিলেন যে এর পাশাপাশি ভোট রাজনীতি তৃণমূলের জন্য বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই তারা সওদা করতে পেরেছিল ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে। কেন বলছি এ কথা? কারণ এই যে কিছুক্ষণ আগে সায়ন্তন যে কথা বলছিলেন, যে বসিরহাটের উদাহরণ টেনে, আমি শুধু বসিরহাটের কথা বলছি। এই বসিরহাট সাংগঠনিক জেলার ক্ষেত্রে আমরা এর আগে একাধিকবার সৌম্য এই নিদর্শন সামনে রেখেছি যে এখানে তৃণমূল কংগ্রেসের যারা কুচো, মেজো, সেজো এবং মোটামুটি বড় নেতা যারা রয়েছেন বা যারা ছিলেন, তাদের কিছু ধরা করা ব্যক্তি থাকতো যাদের দ্বারা সরাসরি এই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে তৃণমূলের নেতা বা নেত্রীরা বলতে পারতেন যে হয়তো অমুক দা আছে, তাকে দিয়ে আধার কার্ডটা বানিয়ে নেবে, তাহলে তুমি আমার দলকে ভোট দিতে পারবে আর আমি তোমায় কিছু সুবিধে দেব। কি সেই সুবিধে? দুদিন আগেই এক অনুপ্রবেশকারী সরাসরি যে কথা বলেছেন যে দিদি আমাদের কাজ দিয়েছেন। দিদি মানে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীর মুখে সরাসরি শোনা গেছে দিদি মানে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার বা তার দল এই মানুষগুলোকে ব্যবহার করেছে দিনের পর দিন, যে কারণে গুলশান কলোনির মতো কলোনি তৈরি হয়েছে, যে কারণে বারবার রোহিঙ্গা তত্ত্ব উঠে এসেছে, যে কারণে বারবার অনুপ্রবেশকারী তত্ত্ব উঠে এসেছে। তুমি একদম সঠিক কথা বলেছো সৌম্য, যে ইচ্ছে থাকলে উপায় হয়। আর সেই ইচ্ছেটা কেন নেই তৃণমূল সরকারের, কেন ছিল না তৃণমূল সরকারের, সেটা খুব স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। আমি এখানে আরেকটা একটু তথ্য দিয়ে রাখতে চাইবো। তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি একটি হলফনামা পেশ করেছিলেন সুপ্রিম কোর্টে এবং যেটা তিনি সেই সময় বলেছিলেন কোট আনকোট, পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত বেড়ার মতো জাতীয় নিরাপত্তা প্রকল্পের জন্য অনেক স্থির বা ধীর এবং জটিল প্রত্যক্ষ ভূমি ক্রয় নীতি অনুসরণ করে। অর্থাৎ এটার মধ্যে যাতে ডিলে হয় কাজটা, এটা যাতে অনেকটা সময় লাগে, এটাকে যাতে কোনো না কোনো এই মুহূর্তে দেবারতী একটু বিরত করছি। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। দেবারতী, প্রশ্ন তোমার।
রাজাগোপাল বাবু, তৃণমূল সরকারের যদি ইচ্ছে থাকতো তাহলে উপায় হতো, যেটা আজ শুভেন্দু সরকার করতে পারছে, যেটা অমিত শাহ আজকে এবং গতকাল একই কথা বারবার বলেছেন। এই সাহসটা দেখানো দরকার ছিল, কারণ এখানে ভোট রাজনীতিটা ফ্যাক্টর হওয়া উচিত ছিল না। ফ্যাক্টর হওয়া উচিত ছিল ন্যাশনাল সিকিউরিটি, যেটার সঙ্গে দিনের পর দিন আপোষ করে গেছে তৃণমূল সরকার। রাজাগোপাল বাবু, আপনার কি মূল্যায়ন? হ্যাঁ, দেখুন, যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটেছে এটা তো বলা হচ্ছিল, এবং তাতে সরকারের লোকেরা বলতো যে এটা বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব এবং রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই। অথচ তাদের লোকজন আমরা দেখেছি নানানভাবে তাদের পরিচয়পত্র তারা জোগাড় করে দিত। মানে কেন্দ্রীয় পরিচয়পত্র তো রাজ্যের এর মধ্যে পরে রাজ্য নিয়ন্ত্রণ কর্তা, হ্যাঁ, লোকাল লেভেল নিয়ন্ত্রণ কর্তা হিসেবেই কাজ করে, তারা সব করে দিয়েছে এবং দায়টা দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকারের। এবং যে কোঅপারেটিভ ফেডারেলিজমে যেটা, হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ফেল করে তারপরে তো ধরে নিচ্ছে তারা পারেনি, বিভিন্ন জায়গায় আমাদের সীমানা সুরক্ষিত নেই, বিরাট 500 কিলোমিটার মধ্যে এলাকা ফেন্সিং নেই। তো যদি তারপরে এই লোকগুলো যে ভারতীয় কিনা তার দেখার দায়িত্ব তো রাজ্য সরকারের, কিন্তু তারা সেটা করেনি। এখন যে অনুপ্রবেশের ব্যাপারে আমরা জানি যে ফরেনার যে ইমিগ্রেশন অ্যাক্ট হয়েছে 2025 সেপ্টেম্বর থেকে যে অ্যাক্ট চালু হয়েছে, তাতে বলা হয়েছে যারা বিদেশি নাগরিক অবৈধভাবে আছে তাদেরকে সঙ্গে সঙ্গে হোল্ডিং সেন্টারে রাখতে হবে এবং যদি দেখা, হ্যাঁ, বিচার প্রক্রিয়া যেভাবে সম্ভব তাদের দেশের একবার পাঠিয়ে দেবার কোন পাঠিয়ে দিতে হবে, এই ধরনের সব কথা সঙ্গে আমাদের অ্যাক্টে বলা আছে। কারণ এইগুলো কেউ তো শোনি, রাজ্য সরকার এতকাল শোনেনি, আমি থাকতে কেউ করতে দেবো না, এসব তো বলা হয়েছিল। এখন নতুন সরকার এসে তারা দৃঢ়তার সঙ্গে বলছে যে দেশটা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, দেশটা অন্য দেশের অবৈধ একদম। এবং এটাও স্পষ্ট করে বলা হয়েছে রাজাগোপাল বাবু যে অনুপ্রবেশকারীরা আইন মেনে নিয়ম মেনে ফিরে যেতে চাইছেন তাদের জন্য কোনো আইনি পদক্ষেপ নেই, তারা ফিরে যেতে পারেন, তারা নিজের দেশে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে। সোম, একেবারেই অবশ্যই এখান থেকে পরবর্তীতে আরো আলোচনা আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যাবো, কিন্তু যেহেতু এখানে সময় একদম শেষের পথে, তাই দেবারতী তোমাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। কিন্তু আরো একটি বিষয় যেটা না বললেই এখন নয়, কারণ এই যে অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম সরকার এই মুহূর্তে নিয়েছে, তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো এই মুহূর্তে জনগণনা কতটা জরুরি। আমাদের এই রাজ্যে জনগণনার তথ্য খুব জরুরি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, আগের সরকার বিএসএফ কে জমি না দেওয়ায় অনুপ্রবেশ ঘটিয়ে ডেমোগ্রাফিক পরিবর্তন হয়েছে। কি বললেন তিনি, শুনুন। রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে। সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফকে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন, দে আর নট ইন্ডিয়ান, এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্য।